হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 10 যারা মাধ্যমিক 2021 সালের জন্য প্রস্তুত হচ্ছ, তো তোমাদের প্রস্তুতির জন্য আমি আলো অধ্যায় অর্থাৎ তোমাদের অধ্যায় নাম্বার 5 ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানে, তো এই অধ্যায় থেকে তোমরা জানো বিগত বছরগুলোতে পরীক্ষাতে আসতো 14 নাম্বার, whereas 2021 সালে সিলেবাস রিডিউস হওয়ার পর এখান থেকে আসবে 17 নাম্বার। তাহলে বুঝতেই পারছো 3 নাম্বার বেড়েছে। তো এখানে কি কি থাকছে না, আমাদের এমসিকিউ যে থাকছে, এমসিকিউ 3টে, আর ভিএসএ অর্থাৎ এক কথায় যে প্রশ্নগুলো হয়, তো সেই প্রশ্নগুলো থাকছে কটা না, 1 নম্বরে 3টে, তারপর শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন 2 নম্বরে থাকছে একটা, আর একটু লং অ্যানসার বলতে পারো, সেখানে ব্রেকআপও থাকে 2+1 কিংবা 3 নম্বরেও থাকতে পারে। তো সেটা হচ্ছে 3 নম্বরে 3টে। তো হিসাব করে দেখো এখানে, সরি, তো 3, এইখানে 3 6, এইখানে 2 8, এদিকে 9, তার মানে টোটাল হচ্ছে 17 মার্কস। একইভাবে এর পরের চ্যাপ্টার চলতরি, সেখানেও কিন্তু 17 মার্কসই থাকছে। এবারে আমি এই ভিডিওতে যেটা আলোচনা করতে চাইছি, তোমাদের টেক্সট বই, যে অথরের টেক্সট বই পড়ো না কেন, ছায়া, সাঁতরা, প্রান্তিক, অভিনব, সব বইগুলোই ভালো। এই চারটে তো অবশ্যই নিঃসন্দেহে স্টুডেন্টদের পক্ষে খুবই ভালো বই। তো আমি টেক্সট বই ধরে, আমি ছায়ার বইটা ধরেই বলছি যে কোন কোন টপিকগুলো 2021 সালে গুরুত্বপূর্ণ হতে পারে, আমার যেটা মনে হচ্ছে সেইটা আমি একটু শর্টে আলোচনা করব। তোমাদের কাছে যে টেক্সট বই থাকুক না কেন, তোমরা সেই টপিকের উপর একটু জোর দেবে। আর যে কোনো একটা সহায়িকা, সে রায়মার্টিন হোক কিংবা প্রান্তিক হোক কিংবা সাঁতরা হোক, যে কোনো একটা সহায়িকা একটু ভালো করে শর্ট প্রশ্ন হোক বা কিছু প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে দেখবে। আর শর্ট প্রশ্ন প্র্যাকটিসের জন্য তোমরা সায়েন্টিফিক সাজেশন বই যেটা নতুন, সেটা দেখতে পারো, কিংবা আগে যখন 50-50 বই বেরিয়েছিল রায়মার্টিনের, সেটাও দেখতে পারো, জাস্ট প্র্যাকটিসের জন্য। আর এমনি তোমরা টেস্ট পেপার বিভিন্ন বইগুলো পড়ছো, কারণ শর্ট প্রশ্ন যত খুঁটিয়ে পড়বে তখনই কিন্তু, যদি টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে পড়ো, শর্ট প্রশ্ন এমনিও কিন্তু বেশিরভাগটাই বেড়ে যাবে। টুকটাক হয়তো নতুন থাকতে পারে, সেগুলো একটু সহায়িকা কিংবা কিছু কোশ্চেন ব্যাংক কিংবা টেস্ট পেপার করলে চর্চার মধ্যে চলে আসে। তোমাদের চেষ্টা করতে হবে এখানে 17 এর মধ্যে যত বেশি কিংবা পুরো 17 নাম্বার কি করে পাওয়া যায়, তার জন্য প্র্যাকটিস সেভাবে করতে হবে। তো আগে জেনে নেওয়া যাক, যেহেতু আমরা 2021 এর প্রস্তুতির কথা আলোচনা করছি, তো 2020 সালে এই আলো থেকে যে 14 নাম্বার এসেছিল, তার মধ্যে এমসিকিউ ছিল দুটো। সেই দুটো এমসিকিউর মধ্যে একটা দর্পণ সংক্রান্ত ছিল, আর একটা প্রিজমে লাল এবং বেগুনি আলো নিয়ে শর্ট প্রশ্ন ছিল। এছাড়া গোলীয় দর্পণের মেরু নিয়ে সংজ্ঞা ছিল, অর্থাৎ মেরু বলতে কি বোঝো সেটা ছিল 1 মার্কসের। আর ছিল সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য, ওটা একটা নতুন প্রশ্ন ছিল কিন্তু টেক্সট বইতে ছিল উত্তর। তারপরে ছিল অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হয় এবং এর বৈশিষ্ট্য, এটা ছিল। আর কি ছিল, আলোর বিচ্ছুরণের সংজ্ঞা এসেছিল, এবং একটা কাঁচ ফলকের উপর 45 ডিগ্রি কোণে সাদা আলো প্রতিসরণের পর কাঁচ ফলকের ভিতর বিচ্ছুরণ হবে কিনা, একটা থিওরিটিক্যাল প্রশ্ন ছিল। আর কি ছিল না, প্রিজমের থেকে চ্যুতিকোণ সংক্রান্ত একটা গাণিতিক প্রশ্ন ছিল। তার সঙ্গে তরঙ্গদৈর্ঘ্য এবং প্রতিসরাঙ্ক দেওয়া ছিল, সেখান থেকে আলোর বেগ এবং অন্য মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে দেওয়া ছিল। অর্থাৎ আলো হচ্ছে এরকম একটা অধ্যায় যেখানে থিওরিটিক্যাল প্রশ্নের সাথে সাথে গাণিতিক প্রশ্ন তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো গাণিতিক প্রশ্ন নিয়ে আমি পরে একটা ভিডিওতে আলোচনা করব। আপাতত আমি থিওরি প্রশ্ন, তোমাদের টেক্সট বইতে কোন টপিক, কোন প্রশ্নগুলো একটু বেশি ভালো করে দেখা তোমাদের উচিত 2021 সালে পরীক্ষার জন্য, সেইটা আমি একটু আলোচনা করি। তোমাদের কাছে যে টেক্সট বই আছে, যে লেখকেরই হোক, আশা করি ছায়া প্রকাশনী কিংবা সাঁতরা কিংবা প্রান্তিক কিংবা অভিনব প্রকাশনী, কারণ এই চারটে বই বেশ ভালো টেক্সট বই হিসাবে আমার যেটা মনে হয়। তো এই চারটের মধ্যে কোনো বই নিশ্চয়ই আছে তোমাদের কাছে। তো আমি ছায়ার বই ধরেই বলছি। তো টপিক পরপরই রয়েছে, কারণ হচ্ছে পর্ষদের যেটা নির্ধারিত সিলেবাস রয়েছে আমাদের
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তার ভিত্তিতে সব লেখকের বই লেখা, তো তাহলে অসুবিধা হবে না টপিক খুঁজতে। তো আমরা আলো চ্যাপ্টারে সবচেয়ে প্রথমে যেটা থিওরি রয়েছে প্রত্যেকটা টেক্সট বইতে, সেটা হচ্ছে দর্পণ, সেটা অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। তো মনে করে দেখো তোমরা, দর্পণের যেটা জ্যামিতি অর্থাৎ গোলীয় দর্পণের যে জ্যামিতি, সেখানে অনেকগুলো প্যারামিটার ছিল। কিরকম প্যারামিটার? যেমন দর্পণের মেরু, দর্পণের বক্রতা কেন্দ্র, একইভাবে আমাদের বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ, রৈখিক উন্মেষ, কৌণিক উন্মেষ। তো এই সংজ্ঞাগুলো সব সময় প্রতি বছর, শুধু 2021 নয়, যে কোনো বছরই মাধ্যমিক দেওয়া হোক না কেন, সব সময় পড়তে হয়। 2020-তে একটা এসছে গোলীয় দর্পণের মেরু, আশা করা যায় সেই দর্পণের মেরুর সংজ্ঞা আর আসবে না, কিন্তু বাকিগুলো প্রধান অক্ষ হোক কি উন্মেষ হোক, কিংবা আমাদের বাকিগুলো যেগুলো রয়েছে অর্থাৎ বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, তার সংজ্ঞা এবং উত্তল এবং অবতলের জন্য ড্র করে, ড্রয়িংটা সবসময় পেন্সিলে করবে, যাতে করে কোনো ভুল হলে তোমরা ইরেজার দিয়ে সেটাকে মুছে আমার সঙ্গে সঙ্গে ঠিক করতে পারবে। পেনে কিন্তু সেই পারফেকশনটা আনা একটু মুশকিল আছে। তো এই জন্য তোমরা সংজ্ঞাগুলো পড়বে আর ডায়াগ্রাম ড্র করে উত্তল অবতল সেখানে দেখিয়ে দেবে, কোনটা তার বক্রতা ব্যাসার্ধ, কোনটা বক্রতা কেন্দ্র, এগুলো দেখিয়ে দেবে। উত্তল দর্পণ অবতল দর্পণ কাকে বলে তার সংজ্ঞাটাও পড়ে রাখবে। এরপর যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, এই দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস এবং ফোকাস দূরত্বের সংজ্ঞা এবং তার ডায়াগ্রাম। তো সংজ্ঞা সহ ডায়াগ্রামটা তোমাদের পড়তে হবে। তাহলে মুখ্য ফোকাস, ফোকাস দূরত্ব আর গৌণ ফোকাস, এই তিনটে সংজ্ঞা কিন্তু এবারের জন্য গুরুত্বপূর্ণ, উইথ ড্রয়িং অর্থাৎ রশ্মি চিত্রের সাহায্যে এটা করে রাখতে হবে। এরপর যেটা তোমাদের ভালো করে পড়ে রাখার দরকার রয়েছে সেটা হচ্ছে কি না, আমরা কিভাবে ড্রয়িং করি, অর্থাৎ উপাক্ষীয় রশ্মির ধারণা, ড্রয়িং করার সময় কি ব্যাপার থাকবে, বক্রতা কেন্দ্র দিয়ে গেলে রশ্মি কেমন হবে, কিংবা অন্য সমান্তরাল ভাবে এলো তখন রশ্মিগুলো কেমন যাচ্ছে উত্তরের ক্ষেত্রে অবতলের ক্ষেত্রে, সেই ধারণাটা কিন্তু কিছু উদাহরণ না দেখলে, যেরকম তোমাদের টেক্সট বইতে সায়াতেও রয়েছে দেখবে, যেরকম 38 নম্বর পেজে, 39 নম্বর পেজে রয়েছে, তো সেই ধারণা সব টেক্সট বইতে রয়েছে, সেটা কিন্তু একবার ভালো করে মাথায় ঢুকিয়ে দিতে হবে, না হলে তুমি ড্রয়িং করতে তোমাদের কিন্তু সমস্যা দাঁড়াবে। এরপরেই দেখবে অবতল এবং উত্তল দর্পণের জন্য এই প্রমাণটা রয়েছে। তো এই প্রমাণ উত্তল কিংবা অবতলের জন্য আসতে পারে কিংবা জেনারেল আসতে পারে, এবং এই ফর্মুলা দিয়ে কিছু গাণিতিক প্রশ্ন কিন্তু হতে পারে, যেখানে এটা বক্রতা ব্যাসার্ধ, এটা ফোকাস দৈর্ঘ্য। তাহলে r=2 এর প্রমাণ কয়েক বছর ধরে মাধ্যমিকে আসেনি, চান্স একটা থাকছে। অবশ্য এখন এরকম সরাসরি প্রমাণের প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম, কিন্তু তবুও সেফটির জন্য যেহেতু পরীক্ষা নেই, আমাদের কিন্তু পড়ে রাখা দরকার রয়েছে। সম্ভবত 19-এও ছিল না। এরপর যেটা তোমাদের ভালো করে পড়ে রাখতে হবে সেটা হচ্ছে, টেক্সট বইতে একটু কম থাকে, সেটা হচ্ছে উত্তল এবং অবতল দর্পণের জন্য স্পেশালি আমি বলবো আমাদের এই গোলীয় দর্পণের ক্ষেত্রে, অর্থাৎ আমি অবতল দর্পণের কথাই যদি বলি, তার অবতল দর্পণের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ কখনো ধরো বস্তু অসীমে আছে, কখন হয়তো f থেকে 2f এর মধ্যে আছে, কিংবা এরকম যে ভিন্ন ভিন্ন রয়েছে, তোমরা দেখবে তোমাদের বইতে রয়েছে তিনটে, সহায়িকাতে একটু বেশি রয়েছে। তোমাদের কাজ হবে প্রত্যেকটা অবস্থানের জন্য, ধরো অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তু সৎ প্রতিবিম্ব কিংবা বিবর্জিত প্রতিবিম্ব কখন গঠন হয়, তার শর্তটা লিখবে, প্রতিবিম্বের বৈশিষ্ট্য পড়বে এবং ড্রয়িংটা করতে হবে, অর্থাৎ রশ্মিচিত্র কিংবা রেখাচিত্রটা ভালো করে অঙ্কন করতে হবে। আর সবসময় মাথায় রাখবে, আলো চ্যাপ্টারের যে কোনো ড্রয়িং যখন করবে, কোন বরাবর আলো যাচ্ছে আসছে, দিকটা তীর চিহ্ন দিয়ে কিন্তু মেনশন করতে হবে। যদি দিকটা না মেনশন করো তাহলে ডায়াগ্রামটা কোনো ভ্যালু নেই, শূন্য পরীক্ষক চাইলে দিতে পারে। তাহলে এইখানে টেক্সট বইতে 2-3টে আছে, কিন্তু সহায়িকাতে একটু পাটে পাটে করে রাখা আছে, বস্তুকে ফোকাস রাখলে কি হবে, বস্তু অসীমে থাকলে কি হবে। আমি প্রিফার করব, তোমাদের বলবো, সাজেস্ট করব যে এই রশ্মি চিত্রের সাহায্যে যে গোলীয় দর্পণের প্রতিবিম্ব গঠন তোমরা যে কোনো একটা সহায়িকা থেকে যদি পর পর করে পড়তে পারো তাহলে একটু ভালো হয়, টেক্সট বইটা অ্যাভয়েড করাটাই ভালো হবে। আর যদি তারপরেও পড়তে যাও, টেক্সট বই পড়তে পারো, কিন্তু এক্সট্রা গুলো তাহলে সহায়িকা থেকে পড়ে নিতে হবে। এরপর গোলীয় দর্পণের ব্যবহার রয়েছে, তো উত্তল অবতল দুটোই পড়তে হবে, অতিবৃত্ত দর্পণের ব্যবহারও করতে হবে, ব্যবহার লাগবে। কিভাবে একটা উত্তল দর্পণ অবতল দর্পণকে চিনবো, কোথায় প্রতিবিম্ব বড়, কোথায় ছোট, কোথায় উল্টানো প্রতিবিম্ব তৈরি হয়, তো এই ধারণাটা কিন্তু থাকা প্রয়োজন, যেটা ছায়া টেক্সট বইতে 41 পেজে রয়েছে। এরপর হচ্ছে আলোর প্রতিসরণ। স্বাভাবিকভাবে আলোর প্রতিসরণের সংজ্ঞা ক্লাস 8-এ পড়েছিল, আবার 10-এ পড়েছো। আলোর প্রতিসরণের সংজ্ঞা, সেখান থেকে চ্যুতি সম্বন্ধে ধারণা মনে রাখা, অর্থাৎ সেই লঘু থেকে ঘন হোক কি ঘন থেকে লঘু হোক,
তার সময় যে চ্যুতি থাকে কখন i মাইনাস r হয়, কখন r মাইনাস i হয়, অর্থাৎ আপতন কোণ আর প্রতিসরণ কোণ, i মানে আপতন কোণ আর হচ্ছে প্রতিসরণ কোণ, এটা একটু মাথায় রাখা। এইবারে এখানে এই চ্যুতির পরই দেখবে আলোর প্রতিসরণে অর্থাৎ পেজ নাম্বার 43 তে প্রতিসরণের যে দুটো সূত্র রয়েছে, তো খুব ইম্পর্টেন্ট না হলেও স্নেলের সূত্র যথেষ্ট গুরুত্ব রয়েছে, প্রয়োগ রয়েছে। তাহলে দুটো সূত্রের বিবৃতি, স্নেলের সূত্রের গাণিতিক রূপ, সেখান থেকে প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তাদের সংজ্ঞা এবং এই স্নেলের সূত্র, এই সূত্র দিয়ে যে গাণিতিক প্রশ্নগুলো টেস্ট পেপারে কিংবা প্রশ্নবিদ্যা যেগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করা। এরপর হচ্ছে কাঁচের স্ল্যাব এবং প্রিজম। তো কাঁচের স্ল্যাব এবং প্রিজমের ডেফিনিশনটা মাথায় রাখতে হবে। প্রিজমের গঠন নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, ও সেরকম আসে না, তোমরা জাস্ট কাকে বলে সেটা পড়লেই হবে। কিন্তু পেজ নাম্বার 44 এ তোমাদের সব টেক্সট বইতে সহায়িকাতে রয়েছে যে কাঁচের স্ল্যাবে যখন আলোর প্রতিসরণ হচ্ছে, সেখানে আমরা দেখেছি আপতিত রশ্মি এবং কাঁচের স্ল্যাবে প্রতিসরণের পর যে রশ্মি নির্গত হয় সেটা পরস্পরের সমান্তরাল হয়, শুধুমাত্র পার্শ্ব সরণ হয়। তো সেটা স্নেলের সূত্র দিয়ে 45 নম্বর পেজে ছায়া প্রকাশনের টেক্সট বইতে প্রুফ করা রয়েছে, অন্যান্য টেক্সট বইতেও রয়েছে। সেই প্রুফটা কিন্তু করে রাখতে হবে, আসেনি কখনো কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। এরপর প্রিজমের মধ্য দিয়ে যখন আলো বসে যাচ্ছে, যে চ্যুতিটা হচ্ছে তার যে প্রমাণ, যেখানে a হচ্ছে r1 r2 আর i1 একটু বুঝতে পারছো আবর্তন কোণ হবে r1 r2, যেখানে প্রতিসরণ কোণ রয়েছে, ডায়াগ্রামে রয়েছে, লেবেলিং করা রয়েছে, আমি আর বলছি না। এই প্রমাণটা 3 মার্কসে আসতে পারে, অবশ্য 2-3 বছর আসেনি। আবার এই ফর্মুলা দিয়ে নিউমেরিক্যালও হতে পারে, অর্থাৎ গাণিতিক প্রশ্ন আসতে পারে। তো এখন সরাসরি প্রমাণ প্রশ্ন একটু মাধ্যমিকে অ্যাভয়েড হচ্ছে, খুব একটা আসছে না, কিন্তু আমার যা মনে হয় এই বছর কিন্তু কোনো প্রমাণ আসতে পারে, কারণ যেভাবে এবছর সেরকম খুব কঠিন প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই, কারণ এমনি করোনার জন্য তোমাদের পঠন পাঠন অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, স্কুল নিয়মিত হতে পারেনি আগে, এখন চলছে কিন্তু আগে তো সেরকম হতে পারেনি। তো সেই জন্য একটু চান্স থাকছে যে ডাইরেক্ট প্রশ্ন অর্থাৎ প্রুফ আকারে কিংবা কিছু ডেফিনিশন টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে। তো আমাদের সব রকমের প্রস্তুতি রাখা ভালো, যাতে করে যেরকমই প্রশ্ন হোক নাম্বার যেন না কমে। তো এরপর পেজ নাম্বার 46 এ প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণ কিংবা ন্যূনতম চ্যুতি হওয়ার শর্ত রয়েছে, এবং সেখানে দেখবে এরকম একটা লেখচিত্র, এরকম একটা দেখবে লেখচিত্র রয়েছে যেখানে একটা ন্যূনতম চ্যুতির অবস্থান বোঝানো হচ্ছে। তো এই চ্যুতি সম্বন্ধে এই ধারণাটা তোমাদের মাথায় রাখতে হবে, যেখানে এদিকে আপতন কোণ আর এখানে চ্যুতি কোণ রয়েছে। নেক্সট রয়েছে পেজ নাম্বার 46 এ লেন্স। তাহলে লেন্সের সংজ্ঞা এবং স্বাভাবিকভাবে সেই লেন্সের সংজ্ঞাতে উত্তল অবতল লেন্সের সংজ্ঞা, উত্তল লেন্সকে কেন অভিসারী এবং অবতল লেন্সকে কেন অপসারী লেন্স বলা হয়। তাছাড়া যেরকম দর্পণে তোমরা বিভিন্ন ডেফিনেশন গুলো পড়ো, অর্থাৎ প্রধান অক্ষ হোক, ফোকাস হোক, অনুফোকাস হোক কিংবা ফোকাস দূরত্ব হোক, যা যা সংজ্ঞা ছিল এখানে সেগুলো আবার এসে দেখবে পেজ নাম্বার 47 থেকে শুরু করে পেজ নাম্বার 48 এও রয়েছে মুখ্য ফোকাস, ফোকাস দূরত্ব, ফোকাস পাওয়াটা একটা সংযোজন হয়েছে যেটা দর্পণের সময় ছিল না। তো এইগুলো একটু ভালো করে তোমাদের কিন্তু আবার পড়তে হবে। আর কি না, আলোক কেন্দ্রটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 নম্বরে হতে পারে। লেন্সের আলোক কেন্দ্র কি, লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে আলো বর্ষি গেলে চ্যুতি কত হয়, তার স্বাভাবিকভাবে চ্যুতি হয় না, তার চ্যুতি 0 ডিগ্রি। তো এইটা একটু ভালো করে পড়তে হবে। আবার বলবো লেন্সের ফোকাস হোক, প্রধান অক্ষ হোক, আলোক কেন্দ্র হোক, শুধু সংজ্ঞা পড়লে হবে না, ড্র করে উত্তল অবতল যে কোনো লেন্স ধরে ড্রয়িংটাও করে দিলে ভালো, তাহলে 2 মার্কসের কোশ্চেনে খুব লাভবান হবে। এরপর রয়েছে যেটা পাতলা লেন্সের দ্বারা প্রতিবিম্ব গঠন। অবশ্যই আমরা উত্তরটাই বেশি ফোকাস করব, অবতলটা দেখবে, কিন্তু উত্তরের যে ডিফারেন্ট কেস রয়েছে তোমাদের টেক্সট বইতে 3টে মতো কেস রয়েছে বিভিন্ন অবস্থানে, ধরো 2f এ আছে, f থেকে 2f কিংবা কোনো কিছু, কিন্তু তোমরা সবাইকাতে দেখবে ছক করে দেওয়া রয়েছে যে বস্তু অসীমে, বস্তু f এ, বস্তু 2f এ, বস্তু f থেকে 2f এর মধ্যে থাকলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, প্রতিবিম্বের প্রকৃতি কি হবে। তো সেইটা আমি বলবো সহায়িকা থেকে দেখতে পারলে ভালো হয়। এক্সট্রা গুলো অন্তত যেগুলো টেক্সট বইতে তোমাদের রয়েছে সেগুলো দেখো, কিন্তু এক্সট্রা গুলো সহায়িকা থেকে দেখলে একটু ভালো হয়। এরপরে রৈখিক বিবর্ধন রয়েছে, তোমরা জানো রৈখিক বিবর্ধন যে ডেফিনিশন সেটা হচ্ছে ইকুয়ালস টু v/u, এটা হচ্ছে সেই ডেফিনিশন। তো সেই ডেফিনিশন থেকেই আমরা বাকিগুলো কাজ করি, অঙ্কগুলো করি। ইভেন I/O হয় অর্থাৎ ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, আর এটা হচ্ছে কি অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, আর এখানে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব।
তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। এরপরে রয়েছে সরল ক্যামেরা। তো সরল ক্যামেরার গঠন খুব একটা কাজে লাগবে না, কিন্তু সরল ক্যামেরার কার্যনীতি এবং তার প্রতিবিম্বের বৈশিষ্ট্য, কিন্তু 2020 সালে প্রতিবিম্বের বৈশিষ্ট্য সরল ক্যামেরা যে তৈরি হয়েছে সেটা এসে গেছে। তো সেই জন্য আমার মনে হয় সরল ক্যামেরা নিয়ে সেরকম কোনো প্রশ্ন 2021 আসার সম্ভাবনা খুব একটা নেই, তোমরা সেফটির জন্য পড়তে পারো। তারপরে মানুষের চোখের গঠন রয়েছে, তো এটা জীবন বিজ্ঞানে যতটা গুরুত্বপূর্ণ আমাদের নয়, কিন্তু আমাদের মানুষের চোখের যে দুটো ত্রুটি অর্থাৎ মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়ার কারণ, কিভাবে সংশোধন করা হবে, কোন লেন্স ব্যবহার করা হচ্ছে, কেন ব্যবহার করা হচ্ছে, নিকট বিন্দু কি, সেই সংক্রান্ত আলোচনা পেজ নাম্বার 53 তে রয়েছে। দূরবিন্দু নিকট বিন্দু সেটা একটু দেখবে। 54 পেজটা ভালো করে পড়বে, যেখানে এই হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়া নিয়ে আলোচনা করা আছে উইথ ডায়াগ্রাম। নেক্সট রয়েছে আলোর বিচ্ছুরণ 55 পেজে। আলোর বিচ্ছুরণের সংজ্ঞা 2020 সালে এসে গেছে, তাহলে আমাদের সংজ্ঞাটা আসবে না, কিন্তু আলো বিচ্ছুরণ ধরো শূন্য মাধ্যমে হচ্ছে না কেন, অন্য মাধ্যমে কেন আলো বিচ্ছুরণ হচ্ছে, এই লজিক গুলো। তারপরে তোমাদের এই 56 নম্বর পেজেও যেটা রয়েছে, যেটা 2020 সালে একটা শর্ট প্রশ্ন এসেছিল, যে ভায়োলেট এবং রেড কালার মধ্যে কার ক্ষেত্রে প্রতিসরণের মান কম এবং বেশি হয়, তার প্রুফটা রয়েছে 56 এ। তারপরে দেখবে যে 56 এর শেষে এবং 57 এর শুরুতে অস্বচ্ছ বস্তুর বর্ণ এবং স্বচ্ছ বস্তুর বর্ণ, যে একটা লাল গোলাপ ফুল, তারপরে যখন নীল আলো ফেলছে সে কালো দেখাচ্ছে কেন, সে শুধুমাত্র লাল আলোকে প্রতিফলন করবে, অন্য আলোকে শোষণ করবে। যখন সাদা আলো ফেলবো তখন সে বাকি বর্ণকে শোষণ করে লাল আলো যেহেতু সাদার মধ্যেও রয়েছে তাকে প্রতিফলন করছে, তখন কিন্তু লাল দেখায়। তাহলে এই যে স্বচ্ছ বস্তু আর অস্বচ্ছ বস্তুর ক্ষেত্রে যে বর্ণ রূপটা কেমন হয় সেটা একটু দেখে রাখতে হবে, যদি শর্ট প্রশ্ন কিছু এখান থেকে পাওয়া যায়। তারপরে রয়েছে আলোক তরঙ্গ এবং তড়িৎচুম্বকীয় বর্ণালী। সেখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো এক্স রশ্মি, গামা রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি, আমাদের রেডিও তরঙ্গ রয়েছে, মাইক্রোওয়েভ রয়েছে, দৃশ্যমান আলো রয়েছে। এই তরঙ্গগুলোর মোটামুটি তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কার বেশি কার কম সেই আইডিয়াটা রাখতে হবে, এবং এদের প্রত্যেকের ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব যেটা পেজ নাম্বার 58 রয়েছে। তো ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব কিন্তু পরীক্ষাতে গুরুত্বপূর্ণ হতে পারে। যে কোনো একটা রশ্মি ধরে দিল, সেখান থেকে বললো এর ব্যবহার লেখো, একটি ক্ষতিকারক প্রভাব মানুষের উপরে লেখো, তো সেটা গুরুত্বপূর্ণ হতে পারে। নেক্সট যেটা লাস্ট টপিক রয়েছে এখানে, সেটা হচ্ছে আলোর বিক্ষেপণ কিংবা স্ক্যাটারিং অফ লাইট। সেখান থেকে স্ক্যাটারিং কাকে বলে, এই কিংবা আলোর বিক্ষেপণ কাকে বলে, সেখান থেকে র্যালের যে সূত্র I সমানুপাতিক 1/λ4, সেই সূত্র সম্বন্ধে ধারণাটা পরিষ্কার চাই। এবং তাছাড়া এই সূত্রটা পড়ার সাথে সাথে এখান থেকে যে আমাদের আকাশ কেন নীল দেখায়, আমাদের কোনো ডেঞ্জার সিগন্যালের জন্য বিপদ সংকেত হিসাবে লাল আলো কেন ব্যবহার করা হয়, কিংবা আমাদের যখন এই বিক্ষেপণ সম্বন্ধে আরো ছোট ছোট দু একটা প্রশ্ন রয়েছে, তোমাদের টেক্সট বইতে অবশ্যই এটাই রয়েছে বেশি, তো সেইটা একটা ব্যাপার। তারপর ওটাও আমরা বলতে পারি যখন সূর্য উদয় হচ্ছে কিংবা অস্ত হচ্ছে, যেমন দেখতে পাচ্ছি আমরা সূর্যকে লাল, সেটা কেন দেখতে পাই। তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বিক্ষেপণ থেকে দেওয়া যাবে। তো এটা হচ্ছে টেক্সট বই থেকে যে থিওরি টপিকগুলো ইম্পর্টেন্ট, অঙ্ক কিংবা নিউমেরিক্যালসের জন্য আলাদা প্র্যাকটিস করতে হবে, শর্ট প্রশ্নের জন্য একটু টেক্সট বইটা ভালো করে পড়ে, তারপর ডিফারেন্ট বুকস সায়েন্টিফিক সাজেশন হোক, কি 50-50 হোক, কি কোশ্চেন ব্যাংক হোক, কি টেস্ট পেপার হোক, একটু সলভ করতে হবে। করতে করতে থাকলে দেখবে কোনো কিছু প্রশ্ন আটকাবে, তার উত্তরগুলো কিন্তু আবার করা যাবে। আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে এই চ্যাপ্টার থেকে কিছু গাণিতিক প্রশ্ন ইম্পর্টেন্ট যেগুলো 2021 হতে পারে সেটা নিয়ে আলোচনা করে দেবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমরা নেক্সট ভিডিওতে আবার আলোচনা করব। টিল দেন, বাই।